আসসালামু আলাইকুম। শুরু করছি রূপবানের শ্যামবতী। শেষ পর্ব। লিখেছেন এম এ নিশি। অফিসে যাওয়ার পথেই আহারারের কাছে ফোন আসে। হক সাহেবের ফোন। আহারার রিসিভ করতেই উনি বেশ তাড়া দিয়ে বললেন যেন এক্ষুনি ওনার বাড়িতে যায় আহারার। ভীষণ জরুরি। আহারার তাই অফিসের রাস্তায় না গিয়ে হক সাহেবের বাড়ির রাস্তা ধরে। ওনার বাড়িতে গিয়ে পৌঁছাতে দেখতে পেল পুলিশ এসেছে। আহারার অবাক হয়ে ভেতরে ঢুকতেই একজন পুলিশ এগিয়ে এসে বললেন, আপনি আহারার খান? ওনার অব আইওয়াক? আহরার মাথা নাড়িয়ে জবাব দেয়, জি আমি। কোনো সমস্যা? আহরার হক সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে হক সাহেব, হঠাৎ এমন জরুরি তলব? উত্তরে পুলিশটি বলে ওঠেন, আপনি আমার সাথে কথা বলুন মিস্টার খান। আহরার পুলিশটির দিকে ফিরে তাকিয়ে বলে, জি বলুন। আপনার কোম্পানি তো এই বাড়ির ইন্টেরিয়র এর কাজ করেছে তাই না? হ্যাঁ। তা মিস্টার খান, আপনি তো বেশ দ্রুত। মানে কি বলতে চাইছেন আপনি? আপনি ড্রাগস সাপ্লাই করেন এই বাড়ির বিভিন্ন জায়গায়, সেখানে সচরাচর মানুষের নজর পড়বে না, সেখানে লুকিয়ে রেখেছেন। আপনার পরিকল্পনা ছিল ডিলারের সিগন্যাল পেলে এখান থেকে সেই জিনিসপত্রগুলো সহ ড্রাগস সাপ্লাই করে দিবেন। যেহেতু আপনার ইন্টেরিয়র ডিজাইনিং কোম্পানি তার উপর বেশ নাম করা, তাই খুব একটা সন্দেহ বা চেকিং এর সিচুয়েশনে পড়তে হবে না আপনাকে। এরই সুযোগ নিয়ে বিন্দাসে ড্রাগস পাচার এর কাজ করে যাচ্ছেন। আহরার বাঘহারা ন্যায় চেয়ে আছে। এই পুলিশ অফিসারের কোনো কথাই তার বোধগম্য হচ্ছে না। তার কাজের মধ্যে ড্রাগস সাপ্লাইয়ের ব্যাপার আসলো কিভাবে? দেখুন অফিসার, এসব ড্রাগস আর এই ব্যাপারে আমি বিন্দু পরিমাণও অবগত নই। আমরা এই বাড়িতে সার্চ করে সমস্ত ড্রাগস খুঁজে পেয়েছি এবং হক সাহেবের নিজেই সাক্ষী দিয়েছে এই কাজ আপনার। আহারার বিস্ফোরিত নয়নে চেয়ে থাকে হক সাহেবের দিকে। তাতে হক সাহেবের কোনো হেলদোলি নেই, তিনি নির্লিপ্ত। এমন একটা মিথ্যা দায় লোকটা কেন তার উপর চাপালো? কোনো শত্রুতার জোরে? আহারার কৈফিয়ত নিতে চাইল কিন্তু পারল না। অফিসারটি বলে উঠল, আপনি বেশ সম্মানিত ব্যক্তি, তাই আমরা আপনাকে অ্যারেস্ট করছি না। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে, চলুন। আহরার কিছু না বলে পুলিশের সাথে চলে গেল, কারণ সে বুঝতে পারছে এর মধ্যে এক বিশাল চক্রান্ত আছে। পুলিশ আয়াজকে খবর জানালে আয়াজ দ্রুত থানায় চলে আসে। আসার পথে অরণিকাকে ফোন করে জানিয়ে দেয়। থানায় আসতেই পুলিশের সাথে কথা হয় তার। আহারারকে এখনও লকআপে ঢোকানো হয়নি, সম্ভবত তার জামিনের ব্যবস্থা করা যাবে। ইতিমধ্যে দাইয়ান, রাদিফ, ঈশানও চলে এসেছে। দাইয়ান উকিলের সাথে কথা বলে আহারারের জামিনের ব্যবস্থা করেছে। আয়াজের হাতে ছিল আহারারের ফোন। টুং করে ফোনে মেসেজ আসার শব্দ শুনে সে না চাইতেই মেসেজটা দেখে ফেলে। সাথে সাথে চক্ষু কপালে উঠে তার। আহারারের দিকে তাক করে রেখে ফোনটা ইশারায় মেসেজটি পড়তে বলে। আহারার পড়তে থাকে, মাই ডিয়ার ব্রাদার, কেমন ফিল করছিস? এটা ছোট্ট একটা ট্রেইলার ছিল ভাই, সিনেমা এখনো বাকি। প্রতিশোধের খেলা তো কেবল শুরু। তুই আমার কাছ থেকে যা কেড়ে নিয়েছিস, আমিও তোর কাছ থেকে তাই কেড়ে নিব। তোর অরণিকা তোকে জেলে না পাঠালে তো ওর কিচ্ছু করতে পারতাম না। একটু অপেক্ষা কর, খুব শীঘ্রই মুক্তি পেয়ে যাবি। মেসেজটি পড়ে আহারারের বুঝতে বাকি থাকে না এই কাজ কার। আয়মান এতটা ক্ষোভ পুষে রেখেছে সে মনে, তাও মিথ্যে একটা বিষয়ের জেরে। আহরার আয়াজকে বলে এক মুহূর্ত দেরি না করতে, অরণিকার কাছে যেতে। যে করেই হোক অরণিকাকে বাঁচাতে হবে। হয়তো অরণিকা এতক্ষণে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। রাস্তায় যে বিপদ তৎপেতে রয়েছে তার জন্য। আয়াজও ভাইয়ের কথা শুনে দেরি করল না, ঈশানকে নিয়ে বেরিয়ে পড়ল। এদিকে দায়ান, রাদীপ দ্রুত জামিনের ব্যবস্থা চালাচ্ছে। আয়াজ অরণিকাকে ফোনে পাচ্ছে না, ফোন বন্ধ। বাড়িতে ফোন করে জানতে পারে অরণিকা হন্তদন্ত হয়ে বেরিয়েছে কিছুক্ষণ আগেই। আয়াজ ঈশান খানভিলা থেকে থানায় যাওয়ার রাস্তা পুরোটাই 2-3 বার চক্কর চালিয়েছে, কিন্তু অরণিকার নিশানাও পায়নি খুঁজে। যেই নাম্বার থেকে মেসেজ এসেছিল সেখানেও 12 কয়েক ডায়াল করেছিল, কিন্তু এটাও বন্ধ। আয়াজ ভেঙে পড়েছে ভীষণ। সে তার ভাইয়াকে কি জবাব দিবে?
ভাইয়ার দেওয়া দায়িত্ব সে পালন করতে পারল না। ঈশান সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করিস না আয়াজ, অরণিকা ভাবের কিচ্ছু হবে না, আমরা ঠিক খুঁজে পাবো, মনের জোর রাখ। দায়ান যখন কিছুতেই আহারের জামিনের ব্যবস্থা করে উঠতে পারছে না, তখনই সে আফজাল সাহেবের শরণাপন্ন হলো। তবে আফতাব সাহেবকে কিছু জানালো না। সে অফিসিয়াল কাজে বাইরে থাকায় তাকে ওই মুহূর্তে এমন দুঃসংবাদ দেওয়াটা অনুচিত বলে মনে করলো তারা। আফজাল সাহেব থানায় আসতেই এক প্রকার হুলস্থুল লেগে গেল, কারণ তিনি বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি। এক প্রকার নিজের পাওয়ার খাটিয়েই আহারের জামিনের ব্যবস্থা করলেন তিনি দ্রুত। আহারের জামিন পেতে খুব একটা সময় ব্যয় হয়নি। জামিন পেয়েই বেরোতেই সে সর্বপ্রথম অরণিকার খোঁজ করল। কাচুমুচু হয়ে দাঁড়িয়ে থাকা আয়াজের কাছ থেকে জানতে চাইলে তার নিচু সুরের জবাব, অরণিকা ভাবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাইয়া। কথাটুকু শুনতেই মুহূর্তের জন্য দুনিয়া থমকে যায় আহারারের। অরুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মস্তিষ্কে ভালোভাবে বাড়ি খেতেই রীতিমতো উন্মাদের মতো হয়ে গেল সে। ছুটে বেরিয়ে পড়ল একাই। পাগলের মতো অরুকে খুঁজে বেড়াতে লাগলো, কিন্তু কোনো চিহ্ন খুঁজে পাচ্ছে না। এভাবে ক্লুয়েস করে কোথায় কোথায় খুঁজবে সে? মাথা থেকে কাজ করা বন্ধ করে দিয়েছে তার। দিশেহারা হয়ে যখন এদিক সেদিক ছুটছে সে, তখনই তার ফোন আরও একটা মেসেজ আসে। এবারের মেসেজে ঠিকানা দেওয়া, যেখানে অরুকে আটকে রাখা হয়েছে। আহারার যেন জানে পানি পেল। দেরি করলো না আর, গাড়ি নিয়ে ছুটলো। তবে দায়ানের ফোনে ঠিকানার মেসেজ পড়ে পাঠিয়ে তাকে আসতে বলে দিল। আহারের মেসেজ পেতে দায়ান, ঈশান, রাদীপ আর আয়াজ চারজনই একসাথে বেরিয়ে পড়ল। ওদিকে আহারার মাথার খুন চেপে আছে। সে ভাবছে অরুর গায়ে যদি একটা আঁচও লাগে সে সত্যি খুন করে ফেলবে আয়মানকে, কিছুতেই ছাড়বে না। ভাই বন্ধু বলে তার আর কিছুই মানবে না। গাড়ির নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সে তার গাড়ির গোপন জায়গা থেকে একটা রিভলভার বের করলো। এই রিভলভারটা সে সবসময় নিজের কাছেই রাখে, সেফটির জন্য, যেটা তার বাড়ির লোকেরা কেউই জানে না। সেই রিভলভারটা এতদিন কোনো কাজে না লাগলেও আজ লাগবে মনে হচ্ছে। আহারার আর কিছু না ভেবে রিভলভারটা নিয়ে এগিয়ে গেল। আহারার অ্যারেস্ট হওয়ার খবর শুনে ওর যখন অস্থির হয়ে ছুটে বেরিয়ে যায়, বাড়ির গাড়িটা অবধি নেয়নি। অন্য কোনো গাড়ি বা কোনো রিক্সা নেওয়ার কথাও কেন কেন যেন মাথায় আসেনি তার। সে কেবল ছুটতে থাকে। একটু আগেই দাদিজানের কাছ থেকে সেই ধাক্কাটা খেয়েছে, সেটার রেশ কাটানোর আগে আরও বড় ধাক্কা। অরণিকার চিন্তা শক্তিও লোপ পেয়ে যায়। কি করছে, কি করা উচিত বুঝে উঠতে পারছে না সে। ছুটতে ছুটতে কিছু দূর যেতেই আচমকা তার সামনে হুট করে কালো রঙের এক গাড়ি এসে থামে। অরণিকা ভয় পেয়ে যায়, থমকে দাঁড়িয়ে পড়ে। তার ভয়কে আরও বাড়িয়ে দিয়ে গাড়ি থেকে দুজন মুখোশধারী লোক বেরিয়ে আসে। অরুর মনে হলো তার পালানো উচিত, কিন্তু সে নড়তে পারছে না। তার পা দুটো যেন দেবে গেছে মাটিতে। শরীরে জোর লাগিয়ে শক্তি সঞ্চার করে পিছিয়ে যেতে চায়, কিন্তু পারে না। লোক দুটো ততক্ষণে এগিয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই অরুর মুখে রুমাল চেপে ধরে। খুব একটা বাধা দেওয়ার চেষ্টা করতে পারে না সে। জ্ঞান হারিয়ে ঢলে পড়ে। যখন জ্ঞান ফিরল, চোখে কিছুই দেখতে পাচ্ছিল না সে। বুঝতে পারছে না কোথায় আছে। একটু নড়াচড়া করতেই বুঝলো তার হাত পা বাঁধা আর চোখও বেঁধে রেখেছে বলে সে কিছু দেখতেই পারছে না। অরণিকা বাঁধন খোলার জন্য ছটফট করতে থাকে। তখনই মনে হলো কেউ তার হাত খুলে দিচ্ছে। হাত দুটো ছাড়া পেতে সে ঝট করে চোখের বাঁধনও খুলে ফেলে। বেশ অনেকক্ষণ বাঁধা থাকায় চোখ ঝাপসা হয়ে আছে তার। সব কিছু অস্পষ্ট দেখছে সে। 12 কয়েক চোখ ডোলে ধীরে ধীরে সব কিছু ভালোভাবে দেখতে পেল। নিজের গোপন আস্তানায় অরণিকাকে বেঁধে রেখেছে আয়মান। হক সাহেবকে পাঠিয়েছে তার বাঁধন খুলে দেওয়ার জন্য। নিজের ছোট্ট ঘড়িটিতে রাখা চেয়ারে আয়েশি ভঙ্গিতে পা তুলে বসে আছে সে। চোখ সামনে রাখা স্ক্রিন গুলাতে সেখানে সিসিটিভি ফুটফুটেজে দেখা যাচ্ছে। চতুর্দিকে সিসিটিভি লাগিয়ে রেখেছে সে। অরণিকাকে যে ঘরে বেঁধে রেখেছে সেখানে ক্যামেরা এবং মাইক্রোফোন সেট করা। তারা কি করছে সেসব দেখার সাথে সাথে তাদের মধ্যে কি কথা হচ্ছে তাও শোনা যাবে। তাই তো ভীষণ মনোযোগী হয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সে স্ক্রিনের দিকে।
চারপাশের অস্পষ্ট সব কিছু পরিষ্কার দেখতে পেতেই নিজের সামনে থাকা ব্যক্তিটির দিকে নজর পড়ে অরুণিকার। বিস্ফোরিত নয়নে চেয়ে থাকে সে হক সাহেবের দিকে, যাকে সে তার বাবা বলে মনে করেছিল। এই মানুষটা তাকে কিডন্যাপ করে এনেছে, কিন্তু কেন? প্রশ্ন করার আগে হক সাহেবের কথা থামিয়ে দিল অরুণিকাকে। চিন্তিত নয়নে চেয়ে কেমন উদ্বিগ্ন সুরে বলে উঠল হক সাহেব, অরুমা, তুই তুই এখানে কেন? অরুণিকা হতভম্ব হয়ে চেয়ে আছে। এই তো তার বাবার মতো চাহনি, বাবার মতো কথা বলার ভঙ্গি, বাবার মতোই ডাক, অরুমা। তার মানে ওরও ভুল নয়, ওরও ঠিকই চিনেছিল নিজের বাবাকে। হক সাহেবই অরুণিকার বাবা, জামিল হক। অরুর চোখ ঝাপসা হয়ে আসে অশ্রুদের ভিড়ে। অস্পষ্ট সুরে বলে ওঠে, বাবা। অরুণিকার কণ্ঠে বাবা ডাক শুনে যেন ঘোর কাটে হক সাহেবের। নিজের অজান্তেই তিনি নিজের পরিচয় দিয়ে বসেছেন। এখন কথা ঘোরানোর কোনো জায়গা রাখলেন না, কিন্তু তিনি কথা ঘোরাতেও চান না। আরও কিছুটা এগিয়ে এসে মেয়ের কাছে বসে তিনি দুহাতে মেয়ের মুখ আগলে ধরল। পরম যত্নে মেয়ের চোখে মুখে হাত বোলাতে বোলাতে বলল, মা, মারে, আমার অরুমা, আমার সোনামা। হক সাহেবের গলা ভেঙে আসছে। বাবার স্নেহের স্পর্শে অরুণিকা পুরোপুরি নিয়ন্ত্রণ হারা হয়ে যায়। বাবাকে ঝাপটে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। হক সাহেবও মেয়েকে আগলে নিয়ে সমান তালে অশ্রু বিসর্জন দিচ্ছেন। ওদিকে সব কিছু দেখেও শুনে আইমান বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। টেবিলে থাবা মেরে বিরক্তি প্রকাশ করে বলে, আর রে, এই অরুণিকাই হক সাহেবের মেয়ে হতে হলো? পুরো খেলাটাই ঘুরে গেল এখন। আসিফ চিন্তিত সুরে প্রশ্ন করে, তাহলে এখন কি করবেন বস? আইমান স্ক্রিনে এক সাহেব ও অরণিকার কর্মকাণ্ডের দিকে নজর রাখে। কিছু সময় নিশ্চুপ থেকে জবাব দেয়, চেয়েছিলাম অরণিকাকে অনেক অনেক দূরে পাঠিয়ে দেব, বন্দিনী হয়ে থাকবে সে সারা জীবন, আর আহারার খুঁজে খুঁজে মরিয়া হয়ে যাবে, কিন্তু খুঁজে পাবে না তার প্রাণপ্রিয় স্ত্রীকে। সারাটা জীবন ধরে নিজের স্ত্রীকে হারানোর যন্ত্রণা বয়ে বেড়াবে, তিল তিল করে মরবে ভালোবাসা হরিয়ে। আর এই কাজের দায়িত্ব সম্পূর্ণ হক সাহেবের উপর ছিল। যদি সত্যি অরণিকা হক সাহেবের মেয়ে হয়ে থাকেন, তবে তিনি কখনোই এমনটা করবেন না। বিকল্প ভাবতে হবে আমায়। বিকল্প? বিকল্প? কান্না থামিয়ে নিজেকে সামলে নেয় অরু। বাবাকে ছেড়ে সোজা হয়ে বসে, চোখ মুছে অভিযোগী সুরে প্রশ্ন করে, সেদিন তুমি কেন আমাকে না চেনার ভান করেছিলে বাবা? তুমি জানো কতটা কষ্ট পেয়েছি আমি। আর আর এত বছর তুমি কেন বাড়িতে ফেরোনি বাবা? তোমার অপেক্ষায় অপেক্ষায় আমাদের কি অবস্থা হয়েছিল তুমি জানো? সব কিছু বলতে হবে আজ তোমায়, বলো বাবা। মেয়ের কথা শুনে মলিন হাসলেন হক সাহেব। আলতো করে মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে জবাব দেন, কি করে ফিরবো রে মা, আমি যে নিরুপায় ছিলাম। অরণিকার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটা দীর্ঘ শ্বাস ফেলে হক সাহেব আবারও বলতে থাকেন, ব্যবসার কাজে এসেছিলাম এই পাশের শহরে, তবে যার কাছে এসেছিলাম সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, আমার সম্পূর্ণ টাকা পয়সা সব কিছু হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। কিন্তু পালানোর আগে আমাকে ফাঁসিয়ে দিয়ে যায় এক ড্রাগস পাচারকারীর চক্রের সাথে। মিথ্যে অভিযোগে অভিযুক্ত হই আমি। এদিকে পুলিশ আমাকে তাই হন্য হয়ে খুঁজতে থাকে, কিন্তু আমি ধরা দেই না। পালিয়ে পালিয়ে বেড়াই। বাড়িতে ফেরার উপায় নেই, কারণ পুলিশ আমার বাড়ির ঠিকানা জেনে গিয়েছিল। এমনকি ওখানে গিয়েও আমার খোঁজ চালিয়েছে। আমার জন্য উপযুক্ত ছিল এই শহর ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যাওয়া, যেখানে আমাকে কেউ চিনবেই না। কিন্তু পালানোর কোনো পথ পাচ্ছিলাম না। ভীষণ অসহায় হয়ে লুকিয়ে থাকতাম যেখানে সেখানে। আহ, কি করুণ দিন ছিল আমার সেসব। তারপর একদিন ফেরেশতার মতো আগমন ঘটল আয়মানের। সে আমাকে এই শহরে নিয়ে এলো, নিজের কাছে আশ্রয় দিল। আমরা দুজনেই একসাথে গড়ে তুলি নিজস্ব বিজনেস। জীবনের সব কিছু ফিরে ফিরে পেলাম সুন্দরভাবে। শুধু পরিবারটাকেই ফিরে পেলাম না আর। কথা শেষ করে চোখ মুছেন হক সাহেব। বাবার কথা শুনতে শুনতে অরণিকাও দু চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে থাকে। সেদিকে লক্ষ্য করতেই হক সাহেব ব্যতিব্যস্ত হয়ে বলে ওঠেন, আহা অরুমা, কাঁদছিস কেন? কাঁদিস না রে মা আমার।
এই বলে পরম মমতায় অরুর চোখের পানি মুছিয়ে দিচ্ছেন তিনি। স্ক্রিনে এমন দৃশ্য দেখতে দেখতে অজান্তেই ঠোঁটে হাসি ফুটে উঠে আয়মানের। একটা চাপা শ্বাস ফেলে মনে মনে ভাবতে থাকে, বাবা মেয়ের ভালোবাসা বোধহয় পৃথিবীর সুন্দর বিষয়গুলোর মধ্যে একটি। হক সাহেব এবার কৌতূহলী সুরে অরণিকাকে পাল্টা প্রশ্ন করেন, কিন্তু অরুমা, তুই এখানে এলে কিভাবে? এখানে তো আহারের খানের স্ত্রী থাকার কথা ছিল, ওরা কি ভুল করে তোকে তুলে নিয়ে এলো? অরণিকা অবাক হয়ে বলে, বাবা তুমি জানো না আমি আহারার খানের স্ত্রী। হক সাহেব যেন মোটেও প্রস্তুত ছিলেন না এমন কিছু শুনতে। হতবাক হয়ে বললেন, কি? তুই তুই তোর বিয়ে হলো কখন? সে অনেক লম্বা কাহিনী, কিন্তু আমার বিয়ে হয়েছে আহারার খানের সাথে। উনি আমার স্বামী, আর আমার উনার স্ত্রী তুলে আনার কি প্রয়োজন পড়েছে তোমাদের বাবা? এসব কি তুমি আইমান ভাইয়ার কথাতে করেছো? এবার হক সাহেব খানিকটা শক্ত কণ্ঠে জবাব দেন, হ্যাঁ, আইমানের কথাতেই করেছি। এই ছেলের জন্যই আজ আইমানের জীবনের এত করুণ পরিণতি, সব কিছু হারিয়ে নিঃস্ব সে। এমন একটা ছেলের সাথে তোর বিয়ে কি করে হলো অরুমা? বাবা তুমি ভুল বুঝছো। আইমান ভাইয়ার জীবনে এই পরিণতি ওনার জন্য হয়নি। এর মধ্যে অনেক বড় একটা চক্রান্ত আছে বাবা। তুমি ওনাকে ভুল বুঝিও না। ওনার মতো মানুষ হয় না। তুমি ভাবতেও পারবে না তোমার মেয়ে কতটা সৌভাগ্যবতী হয়েছে ওই মানুষটাকে স্বামী হিসেবে পেয়ে। অরুণিকার চোখের ভাষা হক সাহেবকে বিশ্বাস করতে বাধ্য করেছে। সত্যি আহারার ছেলেটা খারাপ নয়। হক সাহেব হালকা হেসে পুনরায় অরুর মাথায় হাত রেখে বলেন, তুই যদি সুখী হোস মা, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আমার দুটি মাত্র রাজকন্যা। সঙ্গে সঙ্গে উৎফুল্ল সুরে অরুণিকা আবারও বলে, বাবা আদ্রিরও বিয়ে হয়েছে জানো, আমার দেবরের সাথে। যোগ্য জীবনসঙ্গী আদ্রিকাও পেয়েছে বাবা। আমার বোনটাও খুব সুখী হয়েছে। হক সাহেবের চোখে এবার আনন্দ অশ্রু দেখা দেয়। তিনি আজ ভীষণ খুশি। মেয়েকে দেখতে পেয়েছেন, মন ভরে আদর করছেন। দুই মেয়েই তাদের জীবনটা গুছিয়ে নিয়েছে বেশ ভালোভাবে। হক সাহেবের যেন আর কোনো চিন্তা থাকলো না। এবার মৃত্যু এলো তার আর কোনো আফসোস থাকবেন না। মেয়েকে আরও একবার বুকে জড়িয়ে নেওয়ার ইচ্ছে পোষণ করে হাত বাড়িয়ে দেন হক সাহেব। অরণিকাও ঝাঁপিয়ে পড়তে চায় বাবার বুকে, তবে তার আগেই বিকট শব্দে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আহারার। অরুণিকাকে দেখতে শান্তির ঢেউ খেলে গেল তার বুকে। পরক্ষণেই হক সাহেবের সামনে দেখতেই আহারের দমে যাওয়ার রাগটা নতুন উদ্যমে ফিরে এলো। এই হক সাহেব তাকে ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছেন, তিনি অরুকে কিডন্যাপ করেছেন। আইমানের সাথে হাত মিলিয়ে হক সাহেব তার বিশ্বাসের সুযোগ নিয়ে তার পিঠে ছুরি মারলেন। প্রচণ্ড রাগ আর আক্রোশে আহারার মুখমণ্ডল শক্ত কঠোর আকার ধারণ করলো। তীব্র ক্ষোভে ফেটে পড়ে সে। তাই কোনো কিছু বিবেচনা না করেই সরাসরি হক সাহেবের দিকে রিভলভার তাক করে। আহারারকে দেখে ঠোঁটে হাসি ফুটে উঠলেও রিভলভার তাক করে দেখে মুহূর্তে সেই হাসি মিলে গেল অরণিকার। হক সাহেব উঠে দাঁড়িয়েছেন। ঝট করে উঠে দাঁড়ায় অরণিকাও। অঘটন ঘটার আগেই বাধা প্রদান করার উদ্দেশ্যে অরু খানিকটা চেঁচিয়ে উঠে বলে, দাঁড়ান, এই কাজ করবেন না প্লিজ। উনাকে কিছু করবেন না, উনি আমার কথাটুকু সম্পূর্ণ করতে পারল না অরণিকা। তার আগে ঘর কাঁপিয়ে গুলির আওয়াজ ভেসে আসলো। দেওয়ালে দেওয়ালে বাড়ি খাওয়ার সেই শব্দ কানে তালা লাগিয়ে দেওয়ার মতো। অরণিকা চিৎকার করে দুহাত কান চেপে চোখ বুঝে মাটিতে বসে পড়ে। কম্পনরত বুকটা যেন ফেটে যেতে চাইছে। অরণিকার শ্বাস নিতে পারছে না, কষ্ট হচ্ছে তার। গুলির আওয়াজ থেমে গেলেও চোখ খুলে তাকানোর সাহস হচ্ছে না কিছুতেই। না চাইতেও একটা সময় তাকাতে হয় তাকে, কারণ হুট করেই চারপাশ নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছে। এতটা নিস্তব্ধতা সহ্য করতে পারছে না সে। মনে মনে চাইছে খারাপ কিছু যেন তাকে না দেখতে হয়, কিন্তু হায় আফসোস, ভাগ্য সহায় হলো না। দৃষ্টি মেলতেই জীবনের সবচেয়ে কঠিন বেদনাদায়ক দৃশ্য ভেসে উঠল অরণিকার চোখের সামনে। দুহাত দূরে মুখ থুবড়ে পড়ে আছে তার বাবা জামিল হকের রক্তাক্ত লাশ। নিয়তের নিষ্ঠুর আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে আধার তলিয়ে কতগুলো জীবন। এই আধার কাটবে কবে? আদৌ কি কাটবে? মায়ের মাথার কাছে বসে বসে জীবনের হিসাব কষছে অরণিকা। সেদিনটা ছিল তার জীবনের সবচেয়ে খুশির দিন। দীর্ঘদিনের অপেক্ষা পেরিয়ে তার বাবাকে ফিরে পেয়েছিল সে। কিন্তু সেই খুশি পুরোপুরিভাবে উপভোগ করার আগে মুহূর্তে এক
ঝড়ো হাওয়া এসে লণ্ডভণ্ড করে দিল সব। চোখের সামনে বাবাকে খুন হতে দেখলো সে। বাবাকে নিয়ে আনন্দ উৎসব করতে করতে বাড়ি ফেরার বদলে বুকে পাথর চেপে বাবার লাশ নিয়ে দাঁড়াতে হয়েছে এই বাড়ির দুয়ারে। আরজু বেগম তো কখনো ভাবেননি তার স্বামীকে তিনি আর কখনো দেখতে পাবেন। সেই তিনি হুট করেই নিজের স্বামীর মুখদর্শন করলেন, তাও মৃত্যু। ঘটনা বুঝতে বেশ লম্বা সময় লেগেছিল তার। যখন বুঝতে পারলেন এতদিনের মনের গহীনে জিরে রাখা সেই আশার প্রদীপ তার স্বামী বেঁচে আছেন, দপ করে নিভে গেল। আর কোনো আশা নেই, নেই আর কোনো অপেক্ষা। আরজু বেগম এই শোক সহজভাবে নিতে পারলেন না। অসুস্থ হয়ে শয্যাশায়ী হলেন। সারাক্ষণ মায়ের কাছে বসে মায়ের সেবায় দিন কাটাচ্ছে অরু। খানবাড়িতে আর ফিরে যায়নি সে। সকলের অনুরোধ প্রচেষ্টা তাকে আর ওই বাড়িতে ফিরিয়ে নিতে পারল না। সবাই ধরিয়ে নিল অরুণ নিজের বাবার মৃত্যুর জন্য আহারারকেই দোষী মনে করে, যার ফলস্বরূপ সে হয়তো চিরকালের মতো শ্বশুরবাড়ি ত্যাগ করল। এদিকে আহারার যার ঠিকানা এখন অন্ধকার এক কাল কুঠুরিতে। সেদিনে কানে তাল্লা লাগানোর এক গুলির আওয়াজ, ঝাঁঝরা হয়ে যাওয়া রক্তাক্ত বুক নিয়ে হক সাহেবের মাটিতে মুখ থুবড়ে পড়ে যায়। তারপর অরুর বাবা বাবা বলে আহাজারি, বাবাকে আঁকড়ে ধরে গগনবিদীয় চিৎকারি কান্না। আহারের মস্তিষ্ক শূন্য হয়ে গিয়েছিল, থম মেরে দাঁড়িয়েছিল কেবল। রিভলভারটা তখনও তাক করে রাখা। ইতোমধ্যে দাইয়ানরা সবাই চলে এসেছিল। হক সাহেবকে জড়িয়ে ধরে অরুর কান্না, বাবা বলে ডাকা দেখে কারোরই আর বুঝতে বাকি রইল না হক সাহেবই অরুর বাবা, যিনি এতদিন নিখোঁজ ছিলেন। কিন্তু আহারার এটা কি করলো? দাইয়ানরা কিছু করবে তার আগেই পুলিশ এসে হাজির হয়ে গিয়েছিল। আহারারের রিভলভারটা বাজেয়াপ্ত করে যখন তাকে অ্যারেস্ট করা হয় তখনই হুঁশ ফিরে তার। একবার পুলিশের দিকে তাকায়, একবার তাকায় নিজের হাতের লাগানো হাত করার দিকে। তারপর অস্থির নয়নে অরণিকার দিকে চাইল, তবে অরণিকা ফিরেও দেখল না। বুক চিরে আসা দীর্ঘশ্বাস ফেলে সে ভাই বন্ধুদের দিকে তাকালো। ক্লান্ত সুরে কেবল একটাই বাক্য উচ্চারণ করলো, অরুকে একলা ছাড়িস না। আয়াজ এগিয়ে এসে উদ্বিগ্ন সুরে প্রশ্ন করে, ভাইয়া সত্যি কি এই কাজটা তুমি করেছো? আহারার কোনো জবাব দিল না। মলিন হেসে আরও একবার অরুর দিকে চেয়ে সোজা চলে গেল পুলিশের সাথে, একজন খুনের আসামি হয়ে। হক সাহেবের লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হলো। অরুও ছুটল পিছু পিছু হাসপাতালে। সঙ্গে রইল আয়াজ আর দায়ান। রাদিফ ঈশান লাশ অরুদের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। সমস্ত ফর্মালিটি শেষে বাবার লাশ নিয়ে বাড়ির পথে চলল অরু। অ্যাম্বুলেন্সের অরুর সাথে দায়ান আর রাদীপ রইল। আয়াজ আর ঈশান আদ্রিকা সহ খানবাড়ির সকলকে নিয়ে আসছিল। আদ্রিকা শোক পাগল প্রায়। বাবার লাশ বাড়িতে উঠোনে রাখতেই হুমড়ি খেয়ে পড়ে সে। হাউমাউ করে বিলাপ করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে একসময় জ্ঞান হারিয়ে ঢলে পড়ে। আয়াজ আগলে নেয়। জসিমউদ্দিন সাহেব নিজের হারিয়ে যাওয়া ছেলেকে মৃত অবস্থায় ফিরে পেলেন। এই বয়সে এত বড় ধকলটা সামলাতে পারছিলেন না তিনি। হয়ে রয়েছেন। আচমকা আসা এত বড় ঝড় সকলের উপর ভারী পড়ল যেন। নিয়ম অনুযায়ী শোক তুলে দাফনের কাজ সম্পন্ন করা হলো। শোকের ছায়ার আচ্ছন্ন বাড়ি। সকলে যার যার ঠিকানায় ফিরে যায়। আদ্রিকা থেকে যেতে চাইলেও অরুণিকা জোর করে তাকে আয়াজের সাথে পাঠিয়ে দেয়। অদ্ভুতভাবে অরুণিকা কেমন শক্ত কঠোর হয়ে গিয়েছে। তার চোখে মুখে নেই কোনো শোকের ছায়া। চোখের পানিও যেন শুকিয়ে গিয়েছে তার। এতটা কঠোরত্ব ঠিক কী কারণে কেউই আন্দাজ করতে পারে না। আদ্রিকাকে জোর করে পাঠিয়ে দেওয়াটাও ছিল অন্যরকম। এর পেছনে থাকা তার অভিসন্ধিও থেকে যায় অন্তরালে। ঘটনার কয়েকদিন পেরিয়ে যায়। আহারার এখনো জেলে। তাকে নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে আনার সকল চেষ্টা হয়ে গিয়েছে বৃথা। কারণটা আহারার নিজেই। কেসটা যেদিন কোর্টে উঠে দুই পক্ষের আইনজীবী হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে সকলকে অবাক করে দিয়ে অপ্রত্যাশিত কাজ করে বসে আহারার। স্বীকার করে নেয় খুনের দায়। সকলের বিশ্বাস আহারার এই কাজ করেনি। তাহলে সে কেন মিথ্যে স্বীকারোক্তি দিল? হাজার জিজ্ঞাসাবাদ করেও এই সত্য তার কাছ থেকে উদ্ঘাটন করতে পারেননি কেউ। যদিও রায় হয়নি, সেদিনকার মতো স্থগিত হয়ে গিয়েছিল। কিন্তু সময় পাওয়ার সত্ত্বেও আহারারের সপক্ষে কোনো প্রমাণ জোগাড় করা এখনো সম্ভব হয়ে ওঠেনি।
অন্ধকার স্যাঁতসেঁতে জেলখানার মেঝেতে ঝিম ধরে বসে থাকে আহারার। না তাকিয়েও বুঝতে পারলো সে কেউ একজন এসে দাঁড়িয়েছে ওপাশে। তবুও সে ঝিম মেরে থাকলো, মাথা তুলে চাইল না। মিনিট দুয়েক নীরবতা চলল, অতঃপর ভরাট এক কণ্ঠস্বর, আহারার। অপ্রাসিদ্ধ চেনা ডাকে ঝট করে চোখ তুলে তাকায় আহারার। তার সামনে দাঁড়িয়ে আছে আয়মান। সেই আয়মান যার জন্য আজ সে এখানে, তার পরিবার, এমনকি অরুণিকার জীবনও আজ এমন করুণ পরিণতি। তীরের বেগে উঠে দাঁড়ায় আহারার, চোখ মুখ শক্ত করে কঠোর সুরে বলে ওঠে সে, তুই তুই কেন এখানে এসেছিস? দেখতে যা চেয়েছিস তা তো ঠিকমতো হয়েছে কিনা? তবে দেখ, তোর চাওয়া মতোই হয়েছে সব, তোর প্রতিশোধ পরিপূর্ণ হয়েছে, এবার যা সেলিব্রেট কর। আয়মান শান্ত শীতল কণ্ঠে পাল্টা প্রশ্ন করে, খুন না করেও কেন খুনের দায় নিলি তুই? আহারার হেসে উঠল, হো হো করে পাগলের মতো হাসতে থাকে সে, যেন আয়মান খুব মজার কোনো কথা বলেছে। ধৈর্য ধরে সবটা দেখতে থাকে আয়মান, পেট চেপে ধরে হাসি থামিয়ে বিদ্রুপাত্মক সুরে জবাব দেয় আহারার, এমনভাবে জিজ্ঞেস করলি যেন তোর খারাপ লাগছে আমি মিথ্যে দায় নিয়েছি বলে। আসলে তো তোর খুশি হওয়ার কথা। আয়মান নিশ্চুপ শান্ত চোখে দেখে যাচ্ছে আহারারকে। আহারার এগিয়ে এসে কণ্ঠ নামিয়ে প্রশ্ন করে, খুনটা তুই করেছিলি তাই না? দায়টা আমার উপর দিতে চেয়েছিস, আমার ওরুর কাছ থেকে আমাকে আলাদা করতে চেয়েছিস। তুই সফল। আমার ওরু আমার খুনির মনে করে, ওর বাবার খুনি, ঘৃণা করে ও আমাকে। ওর চোখে আমি আমার প্রতি একরাশ ঘৃণা দেখেছি। তুই বল, নিজের ভালোবাসার মানুষটার ঘৃণা নিয়ে কি বেঁচে থাকা যায়? আমি পারবো না আমি। তাই আমি খুনের দায় স্বীকার করে নিয়েছি। ফাঁসি হয়ে যাবে আমার, চলে যাব চিরকালের মতো। অরুর ঘৃণা নিয়ে বাঁচার চেয়ে আমার কাছে মৃত্যুশ্রেয়। এতক্ষণে আয়মানের মুখের অভিব্যক্তি বদলালো, বিরক্তি ও রাগ প্রকাশ পেল তাতে। লকআপের শিকগুলো শক্ত মুঠোয় আঁকড়ে ধরল সে, তেজালো সুরে জবাব দিল, সবসময় আমরা যা ভাবি তা কিন্তু ঠিক নয় আহারার। এটা আমার চেয়ে ভালো কেউ বুঝবে না। একটু ভেবে বলতো, সত্যি কি অরুণিকা তোর দিকে ঘৃণিত দৃষ্টিতে নিয়ে তাকিয়েছিল? আয়মানের কথা শুনে দমে যায় আহারার, ভাবতে থাকে সেদিনকার ঘটনা। সে যখন রিভলভার তাক করে রেখেছিল, সাথে সাথে গুলির আওয়াজ, তবে গুলিটার তার রিভলভার থেকে বের হয়নি। কিছু বুঝে ওঠার আগে যখন অরুকে চিৎকার করতে শুনলো, বাবা বলে ডেকে উঠল, ঠিক সেই সময় অরু হক সাহেবের নিথর দেহের দিকে তাকিয়ে একবার আহারার দিকে তাকিয়েছিল অবাক দৃষ্টিতে। সেই দৃষ্টি মুহূর্তে ঘৃণায় পরিণত হয়েছিল। আহারারের মনে হয়েছিল অরু তার দিকে ঘৃণার দৃষ্টি নিয়ে তাকিয়েছে, কারণ স্বাভাবিকভাবেই সে যে কেউই ভাববে সেই গুলিটি ছুঁড়েছে। তবে আয়মানের এমন কথা বলার কারণ কি? ভাবনা ছেড়ে বেরিয়ে আহারার কৌতূহলী দৃষ্টিতে আয়মানের দিকে তাকাতেই আয়মান আবারও বলে ওঠে, এই সব কিছুর পেছনে অনেক বড় একটা খেলা আছে আহারার, যেটা এতদিন আমার অজানা ছিল, তোদেরও অজানা। যদি এই খেলাটার শেষ দেখতে চাস তবে তোকে এখান থেকে বেরোতেই হবে, বুঝতে পারছিস তুই? আহারার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আয়মানের দিকে। আয়মানের ঠোঁটে অদ্ভুত এক ফিজেল হাসি। খানবিলার পরিবেশ নিষ্প্রাণ, নির্জীবের ন্যায় হয়ে গিয়েছে। বাড়ির ছেলে জেলে, বাড়ির বউ বাড়ি ফিরে না। কারো মনে কোনো সুখ নেই কোনো শান্তি। শ্বাস আটকে আছে যেন সকলের। কি হবে, কিভাবে সব ঠিক হয়ে যাবে? ভাবতে ভাবতেই সকলের দম বেরিয়ে যাওয়ার জোগাড় হয়। বাবার মৃত্যুর শোক এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি আদ্রিকা। তবুও আজ যে সে নিজেকে অনেকটা শক্ত করেছে, কারণ একটা কঠিন কাজে নামবে সে আজ। সকাল থেকে ঘর জুড়ে পায়চারি করছে সে। কাজটা কি পারবে? হেরে যাবে না তো? হেরে গেলেই তো সব শেষ। না, তাকে দুর্বল হলে চলবে না। তার বুবুর দেওয়ার দায়িত্ব তাকে যথাযথভাবে পালন করতেই হবে। চোখ বুজে বুক ভরে শ্বাস নিল সে। সন্তর্পণে সেই শ্বাস ছেড়ে নিজেকে প্রস্তুত করে নিল যুদ্ধের জন্য। ধীরপায়ে ঘর ছেড়ে বেরিয়েছে সে। পা বাড়ালো ছাদের দিকে। থেকে থেকে কেঁপে উঠছে তার শরীর। কিন্তু সাহস হারালে চলবে না। এক পা দু পা করতে করতে ছাদে এসে দাঁড়িয়েছে সে। সামনে রেলিংয়ে ঘেঁষে দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল নাদিম। বোঝাই যাচ্ছে বেশ খুশিতে সে। ফুরফুরে মেজাজ নিয়ে আনন্দ উৎসব করছে যেন, গুনগুনিয়ে গান গাইছে। আদ্রিকাকে দেখে হাসি প্রস্তুত হলো তার। সেই হাসি দেখে আদ্রিকার কেমন গা গুলিয়ে এলো। নিজেকে সামলে এসে একেবারে নাদিমের মুখোমুখি এসে দাঁড়ালো। নাদিম ঠোঁটে হাসি বজায় রেখে প্রশ্ন করলো, কি ব্যাপার আদ্রিকা, এত জরুরি তলব?
মূলত আদ্রিকাই নাদিমকে ছাদে ডেকেছে, কারণ সব কিছুর সমাধান চাইলে একটা রিস্ক তাকে নিতেই হবে। ফোঁস করে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে নিল আদ্রিকা। তারপর নাদিমের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে কড়া সুরে বলে ওঠে, নাদিম ভাই, আপনি অত্যন্ত নীচ জঘন্য মানসিকতার একজন মানুষ, তা কি আপনি জানেন? দপ করে নিভে গেল নাদিমের হাসি। এমন কথা হয়তো সে আশা করেননি। ক্ষোভের সুরে পাল্টা প্রশ্ন করে সে, হোয়াট ননসেন্স, কি বলতে চাইছো তুমি? আমি ঠিকই বলেছি, আমি আপনার ব্যাপারে সব কিছু জেনে গেছি। আপনি একটা শয়তান। ক্ষণিকের জন্য নাদিমের চোখে মুখে ভয় দেখা দিল, তবে পরক্ষণে তা সরিয়ে ক্রুশ হেসে জবাব দিল, আচ্ছা, সব জেনে গেছো? তা কি কি জেনে গেছো শুনি। নাদিমের কর্মকাণ্ড সম্পর্কে পুরোপুরি না জানলেও অন্ধকারের ঢিল ছোঁড়ার মতোই বলে ওঠে আদ্রিকা, আপনি আমার অরুবুবুরকে মারতে চেয়েছেন, আপনি আমার বাবাকে খুন করেছেন, আর দোষী বানিয়েছেন আহারার ভাইয়াকে। এই পরিবারের সুখে আগুন লাগিয়েছেন আপনি। আদ্রিকার কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল নাদিম। হাসতে হাসতেই বলল, ব্যাস এইটুকুই জানো শুধু? আদ্রিকা অবাক স্বরে বলে ওঠে, মানে? নাদিম কিছুটা ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলে, আমি তো আরও অনেক কিছুই করেছি, জানো না? আদ্রিকা সত্যি এর বাইরে তেমন কিছুই জানে না, তবে তাদের পরিকল্পনা অনুযায়ী সবটা আগাচ্ছে। সত্যি সত্যি নাদিম এখন তার করা সকল অপরাধের কথা স্বীকার করবে। আদ্রিকা কৌতূহলী সুরে জিজ্ঞেস করে, আর কি করেছেন আপনি? নাদিম তার চারপাশে চৌকিদার মতো ঘোরাতে থাকে। ঘুরতে ঘুরতেই বলে, তুমি আমার সম্পর্কে এতটুকু যখন জেনেছো, তখন বাকি সব কিছুই জানানো অধিকার রাখো। এত যখন শুনতে চাইছো, তবে শোনো, এই বাড়ির বড় বউ, তোমার বড় যা তানিশাকেও কিন্তু আমিই মেরেছি। বলেই আবার হাসতে থাকে নাদিম। আদ্রিকা বিস্ফোরিত নয়নে চেয়ে থাকে। তোতলানো সুরে বলে, কি বলেছেন? কি আপনি? তানিশা ভাবিকে আপনি মেরেছেন? কিন্তু কেন? কারণটা ওই আহারার আর আয়মান। ভার্সিটি লাইফে ওদের জন্যই আমাকে কত কত বুলি এর শিকার হতে হয়েছে। আয়মান আমার গায়ে হাত তুলেছে, ও তাও ওই আহারের জন্যই। এই দুই ভাইয়ের জন্যই আমাকে আমার পছন্দের ভার্সিটি ছেড়ে চলে যেতে হয়েছে। তখন থেকে আমার ভেতরে একটা জেদ বাসা বেঁধেছিল, যে চরম প্রতিশোধ নিব আমি এই দুই ভাইয়ের কাছ থেকে। এই জেদ আমি খুব যত্নে লালন পালন করতে থাকি। ফারজানকে গুটি হিসেবে ব্যবহার করে এই বাড়ির জামাই হয়ে প্রবেশ করেছি এখানে, আর অপেক্ষায় থাকতাম কখন একটা সুযোগ পাবো। ফাইনালি সেই সুযোগ মিলল যখন আয়মানের বিয়ে মেয়েটার জন্য তানিশা আর ওর মধ্যে ঝামেলা বাঁধে। এই ইস্যু কাজে লাগিয়ে আমি এমন পরিস্থিতির সৃষ্টি করি যেন তানিশা আর আহারের অবৈধ সম্পর্ক চলছে। আয়মানের বিয়ে কে দিয়ে আমি তার কানে বিষ ভরাতাম। আহারার তানিশাকে নিয়ে আয়মান বোকা ধীরে ধীরে সবটা সত্যি ভাবতে লাগলো। এই সুযোগে আমি সবচেয়ে মক্ষম চালটা চাললাম। তানিশাকে মেরে দুই ভাইয়ের মধ্যে দণ্ড লাগিয়ে দিলাম, ব্যাস শান্তি। কিন্তু আয়মান গৃহত্যাগী হলেও আহারারও তো বহাল তবিও ঘুরতে ফিরছে। আমার শান্তি তো আবার নষ্ট হলো, তবে আমাকে আর মাথা খাটিয়ে কিছু করতে হয়নি। এরপর সব আয়মানই করতো। আহারের উপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছে ওকে দিয়ে ভুলভাল কাজ করাতো, আর সেসবের আমি নতুন রূপ দিয়ে নতুনভাবে কাজে লাগাতাম। আয়মানেরই এক বিশ্বস্ত লোক আমাকে সব খবরাখবর দিত। আয়মান যেহেতু অরণিকাকে আহারের জীবন থেকে সরাতে চায়, তাই আমি ভেবে দেখলাম যেভাবে তানিশাকে মেরে আহারের প্রতি আয়মানের ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছি, সেভাবেই অরণিকাকে মেরে আয়মানের প্রতি আহারের ভুল বোঝাবুঝি সৃষ্টি করব। তাহলেই তো কেল্লাফতে। কিন্তু কিভাবে করব ভাবতে ভাবতে একদিন দাদিজান আমাকে সেই পথ দেখিয়ে দিলেন। উনি চেয়েছিলেন আমি অরণিকাকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করি, আর আমি চেয়েছি অন্য কিছু। তোমার বোনের কপাল ভালো, বুঝলে আদ্রিকা, যে সে বেঁচে গিয়েছিল সেদিন। কিন্তু ওই গুলবাহার তো আমার জন্য রিস্কি ছিল। বুড়ি যে কোনো মুহূর্তেই মুখ খুলতে পারতো। তাই ভাই ওইটাকেই প্যারালাইজড করার মতো ইনজেকশন মেরে দিয়েছি। সিঁড়ি থেকে ফেলে পথের কাঁটা সরিয়ে দিলাম। এরপর আবার ভাবতে বসলাম কিভাবে অরণিকাকে মারা যায়। আর তখনই আয়মানের বিশ্বস্ত লোক আমাকে খবর দিল অরুর কিডন্যাপিং এর ব্যাপারে। আমি ভাবলাম এটাই তো মোক্ষম সুযোগ, মেরে দেব অরণিকাকে, তার দোষ হবে আয়মানের। কিন্তু ওখানে গিয়ে তো দেখি খেলার মোড় ঘুরে গিয়েছে। আহারার রিভলভার তাক করে রেখেছে তোমাদের বাবার দিকে। ওই লোক যে অরণিকার বাবা সেটা আমাকে আমার সেই ফর্মার আগেই জানিয়ে দিয়েছিল।
এদিকে আহারারকে এমন কাজ করতে দেখে ভাবলাম ছেলেটাকে কষ্ট না দিই, কাজটা আমি সেরে ফেলি। যেই ভাবা সেই কাজ, তোমার বাবাকে টপকে দিলাম। আহারার এখন জেলে, অরণিকাও এই বাড়িতে নেই। আমার কাজ শেষ, প্রতিশোধ সম্পূর্ণ। রিল্যাক্স, এখন সুখী জীবন কাটাবো। কি মজা, তাই না? কথা শেষ করে আদ্রিকার দিকে তাকাতেই আদ্রিকা কষিয়ে থাপ্পড় বসিয়ে দিল নাদিমের গালে। রাগে থরথর করে কাঁপছে সে। কুপিয়ে কুপিয়ে মারতে মন চাইছে তার এই জানোয়ারটাকে। নাদিম ক্রোধে ফেটে পড়লেও নিজেকে সামলে নিল। হালকা হেসে গালে হাত বুলাতে বুলাতে বলল, ব্যাপার না, এমনি তো তোমার দৌড় এখনই শেষ হয়ে যাবে। আদ্রিকা কথার মানে বুঝতে না পেরে ভ্রুকুচকে তাকিয়ে থাকে। নাদিম সাহায্য আবারও বলে ওঠে, তুমি কি ভেবেছো তোমাকে এমনি এমনি সব বলেছি? একে তো তুমি অনেক কিছু জেনেছো এমন আমার ব্যাপারে। এমনি তো তোমাকে বাঁচিয়ে রাখতাম না, মেরেই যখন ফেলবো তাই সবটা জানিয়েই দিলাম। ধক করে উঠে আদ্রিকার বুক। কি বলছে এই সাইকোটা? নাদিম তার দিকে এগিয়ে আসতে আসতে বলে, জানোই তো আমি পথের কাটা রাখি না। নাদিমের এগিয়ে আসে দেখে আদ্রিকা পেছাতে থাকে। কি করবে সে? পালাবে? সামনে লোকটা যেভাবে এগিয়ে আসছে, কোন দিকে দিয়ে পালাবে? পালাতে গেলেও তো ধরে ফেলবে। আদ্রিকার গলা শুকিয়ে আসছে ভয়ে। তার জীবন ঘড়ি কি তবে থেমে যাবে এখানে? রেলিংয়ে এসে আটকে যেতে বুক হাঁপুড়ের মতো উঠানামা করতে থাকে তার। জোরে জোরে শ্বাস ফেলতে থাকে সে। নাদিম একেবারে কাছেই চলে এসেছে। তার ঠোঁটের কোণে হাসি। কি ভয়ঙ্কর লাগছে তাকে দেখতে। আদ্রিকা বড় বড় চোখ করে তাকায়। পলক ফেলার আগেই নাদিম ধাক্কা মেরে দেয় তাকে। চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে আদ্রিকা। প্রাণ পাখিটা বুঝি উড়াল দেবে এবার। শক্ত হয়ে থেকে নিজেকে প্রস্তুত করছে সে, কিন্তু কোনো প্রকার কোনো ব্যথা অনুভব হয় না তার। মনে হচ্ছে স্থির হয়ে আছে সে। তবে কি সে ছাদ থেকে পড়ে যায়নি? ঝট করে চোখ খুলে তাকায় সে। তার এক হাত টেনে ধরে রেখেছে আয়াজ। ভীত চোখে চেয়ে আছে আদ্রিকার দিকে। আদ্রিকা তাকাতেই তাকে এক ঝটকায় নিজের কাছে টেনে এনে জড়িয়ে নিল বুকে। আয়াজের বুকে পিণ্ডের ধরাস ধরাস করে লাফানোর শব্দ আদ্রিকার কানে এসে ভালোভাবেই ঠেকেছে। আদ্রিকা তখনও ভয়ঙ্করভাবে কেঁপে যাচ্ছে। যদি আয়াজে আসতে একটু দেরি হতো, ভাবতে পারছে না সে, ভাবতেও চায় না। এদিকে আয়াজের এমন উপস্থিতি নাদিমের কাছে একেবারেই কাম্য ছিল না। তারপরই তার মাথায় এলো, বাড়িতে সকলেই থাকা সত্ত্বেও সে আদ্রিকার উপর আক্রমণ করার মতো ভুল কিভাবে করলো? তার মানে আদ্রিকা এটাই চেয়েছিল, ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করতে যাতে নাদিম ভুল করে। সবটা পূর্ব পরিকল্পিত। নাদিম ধরা পড়ে গেছে এই কথা তার মস্তিষ্কে খেলে যেতেই সারা শরীর শিরশির করে উঠল তার। এক পা দু পা করে পিছিয়ে যেতে লাগলো। দরজার কাছে আসতেই কালক্ষেপণ না করেই সে দ্রুতবেগে সিঁড়ি দিয়ে নেমে যেতে লাগলো। তাকে পালাতে হবে, কিন্তু আয়াজের চোখে পড়ে গেল সে। আদ্রিকাকে দাঁড় করিয়ে সে নাদিমের পিছু ছুটল। ড্রয়িং রুমের কাছে আসতেই হাতের নাগালে পাওয়া শোপিসটা নাদিমের দিকে ছুঁড়ে মারল আয়াজ। ঘাড়ে আঘাত লাগায় আর্তনাদ করে মেঝেতে বসে পড়ল নাদিম। আয়াজ এগিয়ে সে কলার টেনে উঠে দাঁড় করালো তাকে। প্রচণ্ড আক্রোশে ক্ষোভ ঝেড়ে বলতে থাকে, কালসাপ, এতদিন ধরে এত এত কলকাঠি নেড়েছিস আমার পরিবার ক্ষতি করতে। আমার দুটো বড় ভাইয়ের জীবনে অশান্তিতে ভরিয়ে দিয়েছিস। তোকে মেরে ফেললেও শান্তি হবে না আমার। এই বলে আয়াজ ইচ্ছে মতো এলোপাতাড়ি মারতে থাকে নাদিমকে। আয়াজের চিৎকার শুনে ড্রয়িং রুমে এসে হাজির হয় সবাই। আদ্রিকা ছাদ থেকে নেমে চলে এসেছে। নাদিমকে মারতে দেখেও আদ্রিকা আয়াজকে কোনো বাধা দিচ্ছে না। ফারজানা বেগম আদ্রিকা উদ্দেশ্যে ধমকে বলে ওঠে, আদ্রিকা, ছেলেটাকে আটকাচ্ছ না কেন? কি হচ্ছে কি এসব? আয়াজ এমন করছে কেন? আদ্রিকা জবাব দেয়, যা হচ্ছে হতে দিন মা, আপনার সবটা জানেন না। আদ্রিকার হেয়ালিপূর্ণ কথা ফারজানা বুঝতে পারে না। তিনি কেবল আয়াজকে আটকাতে চান, নইলে তো নাদিমকে মেরেই ফেলবে। তাসফিয়াও কিছু বুঝে উঠতে পারছেন না, কি থেকে কি হচ্ছে এসব। আয়াজ! ফারনাজের ডাকে থেমে যায় আয়াজ। ফারনাজ এগিয়ে এসে দাঁড়ায়, শান্ত ভঙ্গিতে চেয়ে থাকে। নাদিম খুশি হয়, ভাবে ফারনাজ তার পক্ষে থাকবে। মেয়েটা তো তাকে ভালোবাসে ভীষণ। কিন্তু নাদিমের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিয়ে চিৎকার করে বলে ওঠে ফারনাজ, মার, মার ওকে আয়াজ, মার। এই এই অমানুষটাকে, আমার গর্ভের অনাগত সন্তান, নিষ্পাপ প্রাণটাকে মেরে ফেলেছে। ওর নিজ হাতে মেরেছে। আমার নির্ধিকার
নির্ধিকে মারার হুমকি দিয়ে আমার মুখ বন্ধ করে রেখেছে। ওকে ছাড়িস না আয়াজ, কিছুতেই ছাড়বি না। এমন মারবি যেন যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যুর ভিক্ষা চায়। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে ফারনাজ। আদ্রিকা দুহাতে আগলে ধরে রাখে ফারনাজকে। ফারনাজের কথা শুনে ফারজানা বেগম ধপ করে বসে পড়লেন মেঝেতে। এমন ভয়াবহ সত্যর মুখোমুখি হলেন তিনি, যা সইবার মতো না। তাসফিয়াও পাশে বসে যাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। তার চোখেও বইছে অশ্রুধারা। এদিকে সব কিছু দেখে শুনে নাদিম বুঝল সে পুরোপুরি ফেঁসে গিয়েছে। তাই তো আয়াজের থেমে যাওয়ার সুযোগটা কাজে লাগিয়ে সে দ্রুত বেগে উঠে দাঁড়িয়ে বাইরে বেরিয়ে গেল। তা দেখে আয়াজ পিছু ছুটল, নাদিমের নাগাল পেল না আর, যেন হুট করে অদৃশ্য হয়ে গিয়েছে সে। তন্ন তন্ন করে খুঁজেও নাদিমকে পেল না আয়াজ। বাধ্য হয়ে ফিরে এলো বাড়িতে, কারণ তাকে কোর্টে যেতে হবে। আহারারকে নির্দোষ প্রমাণ করে ফিরিয়ে আনতে হবে। আদ্রিকা যখন নাদিমের কাছ থেকে তার অপরাধের স্বীকারোক্তি বের করে নিয়ে আনছিল, তখন আড়ালে দাঁড়িয়ে সবটা ভিডিও করে আয়াজ। আহারারকে নিরপরাধ প্রমাণ করতে এই ভিডিও ক্লিপটাই যথেষ্ট। উকিলের কাছে ক্লিপটি দিয়ে তারা কোর্টের বিচার কাজের অপেক্ষায় থাকে। এই একটা প্রমাণের মাধ্যমে আহারার নির্দোষ প্রমাণিত হয়ে যায় এবং সম্মানের যুক্তি লাভ করে। ওই নাদিম ময়নাতদন্তের রিপোর্ট সহ রিভলভারটা পর্যন্ত বদলে দিয়েছে নিজের টাকা আর পাওয়ারের খাটিয়ে। আহারারকে দোষী সাব্যস্ত করার জন্য নিজের সর্বোচ্চটা লাগিয়ে দিয়েছিল সে, কিন্তু আজ মাত্র একটা চালেই তার সকল জারিজুরি ফাঁস। বাড়ি ফেরার পথে আহারার নিশ্চুপ পুরোটা সময়। কোর্টে সব প্রমাণ পেশ করার সময়ও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি, যেন সব কিছু তার আগে থেকেই জানা। ব্যাপারটা অবাক করলো আয়াজকে, তবে সে বিশেষ কিছু বলল না। কিন্তু বাড়িতে ফিরতে না ফিরতে আহারারের রূপ বদলে গেল। আয়াজের দিকে তাকিয়ে ক্ষোভ মিশ্রিত সুরে চেঁচিয়ে বলে উঠল আহারার, জানোয়ারটা কোথায় আয়াজ? কোর্ট থেকে পুলিশকে আদেশ দেওয়া হয়েছে নাদিমকে গ্রেপ্তার করার জন্য, তবে পুলিশ তাকে ধরার আগে আহারার নিজের হাতে তাকে শাস্তি দিতে চায়। তাই নাদিমের খোঁজ জানাটা তার ভীষণ জরুরি। আয়াজ কিছুটা ভীত সুরে জবাব দেয়, ও পালিয়েছে ভাইয়া। মস্তিষ্ক যেন দপ করে আগুন জ্বলে উঠল আহারারের। টেবিলের উপর থাকা গ্লাসটা তুলে সজোরে আছড়ে ফেলে দিল সে। দ্বিগুণ সুরে চেঁচিয়ে বলে ওঠে, কি করে পালাতে দিলি তুই ওকে, বল? আহারের চিৎকার কেঁপে ওঠে সকলে। কেউ কোনো কথা বলতে সাহস পায় না। হুট করে আহারার একবার সবার দিকে নজর বুলিয়ে পুনরায় আয়াজকে প্রশ্ন করে, ওরু কোথায়? এবার জবাবটা আদ্রিকা দেয়, বুবু ও বাড়ি থেকে ফেরেনি আহারার ভাই, আমি ফিরতে দেইনি। আহারার খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? সেটা আপনি সময় মতো জেনে যাবেন, বুবু নিজেই জানাবেন আপনাকে। কিন্তু ওই নাদিম যে পালিয়েছে, ও যদি এখন আমার ওরুর কোনো ক্ষতি করে দেয়? আহারের কথার মাঝেই বিকট শব্দে বেজে উঠে বাড়ির ল্যান্ডলাইন। আয়াজের হাতের কাছে থাকা সেই ফোন তুলল। হ্যালো বলতেই ফোনের অপর প্রান্তের মানুষটির আওয়াজ শুনে স্তব্ধ হয়ে যায় আয়াজ। কিছু বলার আগে আহারার এগিয়ে এসে আয়াজের কাছ থেকে টেলিফোনটা নিয়ে নিজের কানে ধরে। ওপাশ থেকে অনেক কিছুই বলল। আহারার কেবল ছোট্ট একটা জবাব দিল, আসছি। লাইনটা কাটতেই আহারের ঠোঁটের কোণে ফুটে ওঠে অদ্ভুত হাসি। আয়াজ, আমার সাথে আয়। আয়াজের উদ্দেশ্যে কতটুকু বলে আর কাউকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল আহারার। ছোট্ট একটি ঘর, হালকা আলো থাকায় পুরোপুরি আলোকিত নয়, আবার আধারও নয়। অদ্ভুত আলো আধারিত ছেয়ে থাকা ঘরটির মাঝখানে রাখা একটি চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে নাদিম। তার চোখ দুটো বাঁধা থাকার কিছুই দেখতে পারছে না সে। খানভিলা থেকে পালানোর সময় তার সামনে একটি গাড়ি এসে থামে। সেখান থেকে একজন মুখোশধারী লোক বেরিয়ে তার চোখ মুখ কিছু একটা স্প্রে করতেই সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আর কিছু মনে নেই তার। জ্ঞান ফেরার পর নিজেকে এমন বন্ধ অবস্থায় আবিষ্কার করে, বুঝতে পারছে না সে এখন কোথায় আছে, আর কেই বা তাকে এভাবে বেঁধে রেখেছে। কেবল বুঝতে পারছে তার আশেপাশে কেউ একজন ঘুরঘুর করছে। ক্যাচ ক্যাচ আওয়াজে দরজা খুলে যায়। ভেতরে প্রবেশ করলো কেউ। তখনই আশপাশে ঘুরতে থাকা ব্যক্তিটির কণ্ঠস্বর শুনল নাদিম, আয়, তোদের জন্যই অপেক্ষা করছিলাম। কণ্ঠ শুনে নাদিমের আর বুঝতে বাকি রইল না এটা আয়মান। সাথে সাথে তার চোখের পট্টি খুলে গেল। অস্পষ্ট দৃষ্টি স্পষ্ট হতেই দেখতে পেল তার সামনে তিনখানা মানব দাঁড়িয়ে। এ যেন তার আজরাইল দাঁড়িয়ে আছে।
তিনজন আজরাইল, আয়মান, আহারার, আয়াজ। ভয়ঙ্কর দৃষ্টি ফেলে দেখছে তাকে আগাগোড়া, যেন এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে তার উপর, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে তাকে। আয়াজ আহারার দুপাশে সরে গিয়ে দাঁড়ালো। আয়মান একটা চেয়ার টেনে এনে ঠিক নাদিমের সামনে রেখে বসে পড়ল তাতে। মুখোমুখি হয়ে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকলো নাদিমকে। নাদিম বুঝতে পারছে না এরা চাইছেটা কি। হুট করে আয়মান হাত বাড়ালো। আয়াজ এগিয়ে এসে সেই হাতে একটা ধারালো ছুরি তুলে দিল। তা দেখে শিরদাঁড়া বেয়ে ভোরের শীতল স্রোত নেমে গেল নাদিমের। ভয় ভয় কিছু ঘটতে চলেছে তার সাথে, সে বেশ বুঝতে পারছে। আয়মান ছুরিটা উল্টে পাল্টে নেড়েচেড়ে দেখতে দেখতে শীতল কণ্ঠে বলে ওঠে, ঠান্ডা মাথায় খেলোয়াড় নাদিম, কি সুন্দর সব চাল চেলেছিস একটার পর একটা, তারপর ফলাফলটা কি পেলি? নাদিম চুপচাপ দেখছে আয়মানকে, কোনো জবাব দিচ্ছে না। আয়মান কিছুটা ঝুঁকে এসে বলল, কি হলো, চুপ কেন, উত্তর দে, কি পেলি? আচমকা নাদিমের মনে হলো তার সাহস বেড়ে গিয়েছে। হালকা হেসে তাই জবাব দিল, শান্তি পেয়েছি, বিশ্বাস কর। তোদের ভোগাতে পেরে আমার যে কি শান্তি হচ্ছে। দাঁতে দাঁত চেপে আয়মান আবারও প্রশ্ন করলো, তানিশার সাথে তোর কি শত্রুতা ছিল? ওকে কেন মারলি? ওকে না মারলে তো তোকে কষ্ট দিতে পারতাম না। নাদিমের কথাটুকু শেষ হতে না হতেই তার হাতের তালুতে ধারালো ছুরিটি গেঁথে দিল আয়মান। গগন বিদারী চিৎকার করে উঠে নাদিম। ফাঁকা ঘরের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি হতে থাকে এই চিৎকার। আয়মান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। নাদিমের চারপাশ ঘুরতে ঘুরতে বলে, আমি সন্দেহ করেছিলাম কোনো এক তৃতীয় ব্যক্তি আমার চালের উপর চালবাজি করার চেষ্টা করছে, কিন্তু সে কে বলছে, কে করছে, আমার ইনফরমেশনগুলোই বা সে পাচ্ছে কিভাবে? এসবের উত্তর আমার কাছে ছিল না, কিন্তু সেদিন আহারের ঠিক পেছনে দাঁড়িয়ে তুই যখন আমার খুবই প্রিয় এবং কাছের একজন মানুষকে, হক সাহেবকে গুলি করলি, সেদিন তোকে সরাসরি দেখেছিল অরুণিকা, আর তার সিসিটিভি ফুটেজে দেখেছিলাম আমি। তোকে ধরার জন্য বেরিয়েছিলাম, কিন্তু তোর কপাল, তুই পালিয়ে যেতে পারলি। তবে মুখোশ পরে থাকায় তোর মুখ তো দেখতে পেলাম না, তবে তোকে ইনফরমেশন কে দিত তা ঠিকই ধরে ফেললাম। এই বলে আয়মান ঘরের আরেক মাথায় নজর ফেলতেই সকলের দৃষ্টি সেদিকে যায়। হাত পা বাঁধা অবস্থায় রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে আরও একজন। সে আর কেউ না, আয়মানের আরও একজন বিশ্বস্ত মানুষ, তামিম ছেলেটাকে দিয়ে সে তার অনেক কাজ করিয়েছে, কিন্তু সে যে নাদিমের কাজিন এবং কাছের বন্ধু, এই ব্যাপারটা অজানা ছিল আয়মানের। সেদিন নাদিমকে পালাতে সাহায্য করতে গিয়ে আয়মানের চোখে ধরা পড়ে যায় তামিম, আর বন্দী হয়ে যায় আয়মানের কাছে। বিশ্বাসঘাতকতার শাস্তি হিসেবে তাকে ভয়ঙ্কর মার মেরেছে আয়মান। বেঁচে থাকতে সে হয়তো আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না কখনো। তামিমের দিকে দৃষ্টি রেখে আয়াজের উদ্দেশ্যে আয়মান বলে ওঠে, ওকে পুলিশের হাতে তুলে দিয়ে আয়াজ, ওর স্বীকারোক্তি ভিডিও তো আমি তোর ফোনে সেন্ড করেছি, পুলিশকে সেটা দেখিয়ে বলবি নাদিমকে সাহায্যকারী ছিল সে। ওর মতো বিশ্বাসঘাতকতাকে আমি আর সহ্য করতে পারছি না, ওকে নিয়ে যা। ভাইয়ের কথা শুনে আয়াজ কোনো দ্বিরুক্তি করে না। তামিমকে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলে তামিম নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে গলা দিয়ে আওয়াজ বের করে বলে, বস, এবারের মতো আমায় মাফ করে দিন বস, আমায় ছেড়ে দিন বস। তামিমের আকুতি কর্ণপাত করল না আয়মান। ভেতরে ভীষণ কষ্ট অনুভূত হচ্ছে তার। কাছের মানুষগুলো কেন এভাবে বিশ্বাসঘাতকতা করে? আয়াজ তামিমকে নিয়ে চলে যেতে আয়মান আহারের দিকে তাকিয়ে বলে, এই জানোয়ারটার জন্য তোকেও অনেক কষ্ট সইতে হয়েছে আহারার, যা শাস্তি দিতে চাস দে। আয়মানের কথা শুনে আহারার এগিয়ে এসে দাঁড়ায় নাদিমের সামনে। কেমন নেতিয়ে আছে নাদিম। তার হাতে গেঁথে রাখা ছুরিটার দিকে তাকিয়ে আহারার ধীরে ধীরে ছুরিটার উপর হাত রাখলো সে, তারপর একটানে তুলে নিল সেটা। নেতিয়ে পড়া নাদিম আবারও নতুন উদ্যমে চেঁচিয়ে উঠল। আহার তাকে থামার সুযোগ না দিয়ে তার আঙ্গুল টেনে ধরল। ধারালো ছুরিটা দ্বারা এক পোজে কেটে দিল, আলাদা করে নিল আঙ্গুলটা। নাদিমের গলা ফাটানোর আর্তনাদ যেন পৈশাচিক আনন্দ দিচ্ছে আহারারকে। সে শক্ত করে নাদিমের গলা চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, কেমন লাগছে এখন?
খুব কষ্ট হচ্ছে তাই না? কি ভেবেছিলি শুধু তুই সবাইকে কষ্ট দিয়ে যাবি আর তোকে কেউ কিচ্ছু করতে পারবে না? এবার তুই বুঝবি আসল যন্ত্রণা কাকে বলে। এই বলে আহারার নাদিমের বাকি 4টা আঙ্গুলও একই অবস্থা করলো। উন্মাদের মতো সে আঘাত করে যাচ্ছে নাদিমকে, আর নাদিমের চিৎকার সব মিলে পরিবেশ হয়ে উঠল অসহনীয়। আয়মান নির্বিকার হয়ে দেখে যেতে লাগলো সবটা। 2 হাতের সবকটা আঙ্গুল কেটে কেটে টুকরো করে ফেলল সে। আয়মান আসিফকে ইশারা করতে আসিফ পাশের রুম থেকে বিশালকৃতির এক কুকুর কুকুর নিয়ে এলো। কুকুরটিকে আহারের কাছাকাছি আনতেই আহারের নাদিমের কেটে দেওয়া আঙ্গুলগুলো ছুঁড়ে দিল, সাথে সাথে কুকুরটি ঝাঁপিয়ে পড়ে সেগুলো খেতে লাগলো। নিজের চোখে দেখা এই দৃশ্য নাদিম হজম করতে পারছে না, পাগলের মতো ছটফট করছে সে। একবার আরেকবার আয়মানকে উদ্দেশ্য করে বারবার ক্ষমার ভিক্ষে যাচ্ছে, কিন্তু কেউ তার প্রতি এতটুকু দোয়া দেখালো না। একটু পরে আয়মান এক বালতি ফুটন্ত গরম পানি নিয়ে এলো। আহারারকে বলল, সরে দাঁড়া। আহারার উঠে গিয়ে সরে দাঁড়াতে আয়মান সেই বালতি ভর্তি ফুটন্ত পানি ছুঁড়ে মারল নাদিমের উপর। ভয়ে চিৎকার, মনে হলো নাদিমের গলার রগ ছিঁড়ে গেল। কাটা মুরগির মতো ছটপট করতে থাকে সে। মুহূর্তের মধ্যে তার মুখমণ্ডল সারা শরীর ফোসকা পড়তে লাগলো। আহারার এবার আয়মানের দিকে তাকিয়ে বলে, এবার ওকে ছেড়ে দে আয়মান, যেহেতু ওকে পুলিশ খুঁজছে তাই মেরে ফেলাটা উচিত হবে না। আয়মান জবাব দেয়, পুলিশ কি করবে? বড়জোরও ফাঁসি, ওকে আমি আরও কষ্ট দিব, তিলে তিলে মারবো। আমার তানিশার আত্মাকে শান্তি দিতে হবে তো। এই বলে আয়মান এগিয়ে গিয়ে নাদিমের ফোসকা পড়া জায়গাগুলোতে ইচ্ছে মতো লবণ মরিচ মাখিয়ে দিতে লাগলো। নাদিম ভাঙা গলার বলার চেষ্টা করলো, এবার আমাকে মাফ কর ভাই, আমায় ছাড়, আমি আর সইতে পারছি না। আয়মান চেঁচিয়ে বলতে থাকে, তাহলে দে, আমার তানিশাকে ফিরিয়ে দে আমার ভালোবাসা, আমার স্ত্রী, আমার সুখ, আমার শান্তি, ফিরিয়ে দে। আয়মান চিৎকার করতে করতে ছুরিটা হাতে তুলে নিয়ে এলোপাতাড়ি মারতে থাকলো নাদিমকে। নাদিমের মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোতে থাকে। ছটফট করতে নাদিম নিস্তেজ হয়ে যায়। একটা সময় মারা যায় নাদিম, কিন্তু আয়মান বদ্ধ উন্মাদের ন্যায় তখনও ছুরি চালিয়ে যাচ্ছে। আহারা টেনে হিঁচড়ে তাকে সরিয়ে নিয়ে আসলো। নাদিমকে খুন করার জন্য আয়মানের জেল হয়ে যাবে এই ভয়ে আহারার আয়মানকে জোর করি ধরে বেঁধে নিয়ে গেল সেখান থেকে, আর আসিফকে বলে দিল লাশটা যেন নদীতে ফেলে দিয়ে আসে। আয়মানকে নিয়ে বাড়িতে ফিরল সকলেরই প্রশ্নের মুখোমুখি হতে হবে আহারারকে। আয়মান কোনো কথা বলে না, আহারও কিছু জবাব দিতে পারে না। তবে বাড়ির লোকেরা এটা ভেবেই খুশি থাকে যে সব কিছু ঠিক হয়ে গিয়েছে, বাড়ির ছেলে বাড়ি ফিরেছে। সেদিন আয়মান দীর্ঘক্ষণ যাবৎ শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল আহারারকে। এতদিনে নিজের প্রিয় ভাই, প্রিয় বন্ধুটাকে ভুল বুঝে তার কত ক্ষতি করার চেষ্টা করেছিল সে। তার এসব ভুলের কোনো ক্ষমা হয় না, প্রায়শ্চিত্ত করতে হবে তার আগে ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেয় সে। আহারার আজ করতে পারে না আয়মানের উদ্দেশ্য, শুধু হেসে হেসে বলে, এখন থেকে প্রতিদিন আমার সাথে দাবা খেলবি, আর হারবি তাহলে তোর ক্ষমা, তোকে আমি কখনো হারাতে পারি না রে। আহারের কথা শুনে আয়মান হাসলো আর একবার ভাইকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর তাড়া দিয়ে বলল, যা অরণিকার জন্য অপেক্ষা করছে, ওকে ফিরিয়ে নিয়ে আয় যা। আহারার খুশি মনে অরণিকাকে ফিরিয়ে আনতে যায়। নিজের ঘরে মনমরা হয়ে শুয়ে বসে দিন কাটছে অরুর। আদ্রিকার কাছ থেকে শেষ খবর পেয়েছিল আহারার ছাড়া পেয়েছে, কিন্তু এখনও কেন এলো না তার কাছে, এই ভেবে বড্ড অভিমান হচ্ছে তার। শ্যামবতী, কাঙ্ক্ষিত ডাক্তার শুনতেই চোখ বুজে নেয় অরণিকা। মনের মধ্যে শীতল হাওয়া বয়ে গেল যেন। ধীরে ধীরে চোখ খুলে ঘাড় ঘুরিয়ে চাইল প্রিয় মানুষটার আজ কতদিন পর দেখলো। নিজেকে সামলাতে না পেরে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল আহারারের বুকে, হু হু করে কাঁদতে থাকলো। আহারার হালকা হেসে বুকের মধ্যে আগলে রাখলো তার শ্যামবতীকে। নাক টেনে অভিমানী সুরে অরুণিকা বলে, অবশেষে আমাকে মনে পড়লো আপনার, এখন আসার সময় হলো। আহারার অরণিকাকে সোজা করে দাঁড় করালো, পরম যত্নে চোখ মুছিয়ে দিয়ে বলল, তা তুমিও তো ফিরে যাওনি, আমি কি কিছু বলছি না তো। আমার ফিরে না যাওয়ার কারণ আছে। কী কারণ শুনি?
অরুণিকা বলতে গিয়েও আটকে যায়। তার চোখে মুখে একরাশ লজ্জা এসে ভর করে। আহারার শুরু দৃষ্টিতে পর্যবেক্ষণ করে তা। সন্দিহান কণ্ঠে বলে ওঠে, কী ব্যাপার বলো তো, আমি কিছু বুঝতে পারছি না যে। অরুণিকা সরাসরি আহারের চোখে চোখ রেখে তাকায়, ধীর সুস্থে জবাব দেয়, কত অপেক্ষা করেছি এই সময়টার জানেন। আপনি আমার সামনে এসে দাঁড়াবেন আর আমি আপনাকে কথাটা বলবো। থেমে গেল অরু। আর অধৈর্য হয়ে বলে উঠল, কি হলো অরু, থামলে কেন, বলো কি কথা, কি কথা বলার এত অপেক্ষা তোমার। অরুণিকা হাসল, কি সুন্দর সেই হাসি। আহার বরাবরের মতোই মুগ্ধ দৃষ্টিতে দেখতে লাগলো সেই হাসি। এতটাই বেখেয়ালি হয়ে তাকিয়েছিল সে যে কখন অরুণিকা তার হাতটা টেনে নিয়েছে বুঝতেই পারেনি। খেয়াল হতেই তাকিয়ে দেখে অরুর হাত, তার হাতটা ধীরে ধীরে নিজের পেটের উপর রাখলো। আহারার আহাম্মকের মতো তাকিয়ে থাকলো কেবল। অরুণিকা দৃষ্টি নামিয়ে রেখেছে, ঠোঁটে তার লাজুক হাসি। আহারার কি বলবে বুঝতে পারছে না। সে যে যা ভাবছে তা কি সত্যি? তোতলানো শুনে কোনো রকমে উচ্চারণ করলো, ওরু, ওরু, এটা কি সত্যি? দৃষ্টি নত রেখেই ওরও ধীরে ধীরে উপরে নিচে মাথা নাড়ায় যায়, যার অর্থ হ্যাঁ। আহারার চোখ বড় করে মুখ হাঁ করে চেয়ে রইল। কথা বলতেও যেন ভুলে গিয়েছে সে। ঠাস করে হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। দৃষ্টি অরুর পেটের উপর, যেখানে অরুর হাত তার হাতটা চেপে রেখেছে। বুঝতে পারল আহারার তার হাত কাঁপছে। সেই কম্পনরত হাতখানা আলতো করে বোলাতে লাগলো অরুর পেটের উপর। খুশিতে বাক হারাসে, চোখের কোণে অশ্রু জমেছে। মুখটা এগিয়ে দিয়ে ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, জুনিয়র আহারার নাকি জুনিয়র অরুণিকা? আমি কিন্তু অরুণিকাই চাই। আহারারের কথা শুনে খিলখিলে করে হেসে উঠে অরু। আহারার উঠে দাঁড়ায়, অরুণিকাকে টেনে বুকে জড়িয়ে ধরে, উৎফুল্ল সুরে বলে, তুমি জানো না অরু, তুমি আমার আজ কত বড় উপহার দিলে। আমি আজ পরিপূর্ণ। আমার আর জীবনে কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু না। হুট করে অরুণিকা চিন্তিত হয়ে গেল। হালকা মাথা তুলে আহারের দিকে চেয়ে বলল, ওই শয়তান নাদিমটার কি হলো খান সাহেব? ওকে ওর যোগ্য শাস্তি পাইয়ে দিয়েছি অরু, এ নিয়ে তুমি আর চিন্তা করো না। আহারের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়ায় অরু। আবারও বলে ওঠে, জানেন, নাদিমকে ধরার জন্য যা কিছু করার সব তো আমারই করার কথা ছিল, কিন্তু আদ্রি আমাকে আটকে দিয়েছে। এই অবস্থায় যদি আমার কোনো ক্ষতি হয়, ক্ষতি করে দেয়, সেই ভয়ে আমার বারণ শুনল না, নিজে নিজেই পণ্ডিতি করলো আর নাদিমের সামনে আমাকে নিয়ে অভিনয় করলো যেন আমি ওই বাড়িতে ফিরতে চাই না, তাই আদ্রিকে জোর করে পাঠিয়ে দিচ্ছি। আহারার কৌতূহলী সুরে প্রশ্ন করলো, কিন্তু তুমি এই সুখবরটা জানলে কখন? আফসোস, আমার বাবার লাশটা যেদিন আমি, সেদিন আমার ভয়ে ভয়ে শরীর খারাপ হয়ে যায়। আমার চাচিও প্রথম ব্যাপারটা আজ করতে পারেন, তারপর এখানকার হসপিটালে জোর করেই নিয়ে যান আমাকে। সেদিনই জানতে পারি। যদি বাবাকে জানাতে পারতাম কত খুশি হতো, তাই না? বলতে বলতে ওর চোখ জোড়া অশ্রুসিক্ত হয়ে যায়। আহারার ওর মাথায় হাত বুলিয়ে বলে, তোমার বাবার খুনি শাস্তি পেয়ে গেছে ওরু, আর কষ্ট পেও না। অরুণিকাকে নিয়ে আহারার বাড়িতে ফিরল বিশাল এক আনন্দ নিয়ে। খানবাড়ির কোনায় কোনায় এখন খুশিতে পরিপূর্ণ হয়ে থাকবে। কিন্তু বাড়ি এসেই জানতে পারল আইমান পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করেছে, নাদিমকে খুনের দায় স্বীকার করেছে। ফারজানা বেগম বিলাপ করে কাঁদছেন। আহারার থানায় ছুটে যায়। আইমানের সাথে দেখা করলে আইমান তাকে একটা কথাই বলে, নিজের কর্মের দায়ভার নিতেই হবে। তুই আমার কথা ভাবিস না, বাড়ির সবার খেয়াল রাখিস। এরপর আর আইমান কাউকে দেখা দিত না, কারোর সাথে দেখা করতে চাইতোও না। আহারার অনেক অনেক ছোটাছুটি করেছে আইমানকে ছাড়িয়ে নেওয়ার, তবে তাকে ছাড়াতে না পারলেও তার ফাঁসির রায়টা আটকানো গেল। 12 বছরের জেল হলো তার। খান পরিবার সব কিছু পেয়েও আবার যেন শূন্য হয়ে গেল। সময় সময়ের পরিক্রমা চলতে থাকে, সেই সাথে চলতে থাকে সবার জীবন। না সময় থামে, না জীবন থামে, শুধু থেকে যায় সবার অপেক্ষা, একটা নতুন সকালের অপেক্ষা, যেদিন সত্যি সত্যি সব সুখ পরিপূর্ণ হবে। দিঘির পাড়ে বসে শান্ত জলের দিকে এক ধ্যানে চেয়ে আছে অরুণিকা।
9 মাসের ভরা পেটটা নিয়ে বসে আছে সে, কারণ এটা তার রীতিমতো পাগলামি। সে যখন এখানে আসবে বলেছে মানে আসবেই। তার জেদের কাছে হার মেনে এই অবস্থায় তাকে বাইরে এনেছে আহারার। কিন্তু এখানে সে একা বসে আছে, আহারার নেই। আহারারকে সে পাঠিয়েছে গন্ধরাজ ফুল আনতে। তার এখন ফুল লাগবে, গন্ধরাজ ফুলই লাগবে। বেচারা আহারার কোথায় কোথায় পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে কে জানে। একটু পরেই পেছন থেকে ভেসে এলো আহারারের চিৎকার, ওরু ওরু। অরণিকা পেছন ফিরে চাইতেই দেখতে পেল আহারার এক হাত উঁচু করে গন্ধরাজ ফুলের তোড়াটা নিয়ে দৌড়ে দৌড়ে আসছে। কেমন পাগলের মতো লাগছে তাকে। অরুর কাছে এসে ধপ করে বসে পড়ল সে। হাঁপাতে হাঁপাতে ফুলের তোড়াটা বাড়িয়ে দিয়ে বলল, টাটকা ফুল পাইনি গো, রাগ করো না। এই সময় তো তাজা গন্ধরাজ পাওয়া যাবে না, তাই একটু বাসি, বেশি না অল্প একটু বাসি হয়েছে। অরুণিকা মুখ টিপে হাসছে। ফুলের তোড়াটা হাতে নিয়ে মুখে গাম্ভীর্যভাবে আনায় অভিনয় করে। কিছু বলতে যাবে তার আগে আহারার হড়বড় করে বলে ওঠে, সরি সরি, আমি আমি রাতের বেলা আবারও এনে দিব, একবারে তাজা ফুল। দরকার পড়লে আমি এতগুলো গন্ধরাজের গাছ এনে দিব, তাও তুমি রাগ করো না প্লিজ। আহারের কথা বলার ধরন দেখে এবার আর হাসি চেপে রাখতে পারে না অরণিকা। খিলখিলিয়ে হেসে ওঠে সে। হাসতে হাসতে এলোমেলো করে দেয় আহারের মাথা ভর্তি পরিপাটি চুলগুলো। হাসি থামিয়ে বলে, আমার পাগল একটা। আহারেরও তাল মিলিয়ে লাজুক হাসে কেবল। ওরও আহারের কাঁধে মাথা রেখে প্রশ্ন করে, আমার জন্য এত কষ্ট কেন করছেন? শ্যামবতীর জন্য এই আহারের সব করতে পারে। জীবনের এমন মুহূর্ত দাঁড়িয়ে অরণিকার স্মৃতিচরণ হয় শুরু থেকে সব। শ্যামবর্ণী হওয়ার দরুন প্রতীক্ষিত অপমানিত হওয়া অরণিকার জীবন হুট করে এক সুন্দর পুরুষের আগমন। আর আজ জীবনের পুরোটা জুড়ে কেবল সেই মানুষটারই বিচরণ। কখনো কি ভেবেছিল জীবনে এত ভালোবাসা পাবে সে? ভাবনি। এই শ্যামবতী কখনো এক রূপবানের পাবে পাবে সেই রূপবানের উজাড় করা ভালোবাসা, যা হয়তো অনেক সুন্দরী মেয়েরাও পায় না। আজ চিৎকার করে পুরো পৃথিবীকে শোনাতে ইচ্ছে হচ্ছে, এই যে সবাই, পুরো পৃথিবীবাসী শুনো, শুনো তোমরা, দেখো আমায়। আমি যে এক শ্যামবতী, আমি এক রূপবানের শ্যামবতী। শুনেছ কখনো এমন গল্প? দেখেছো কখনো? এই যে দেখো, আহারার অরণিকার গল্প। একটা শ্যামবতী মেয়েকেও কেউ এত ভালোবাসতে পারে, তাও আবার সেই নয়, এক ভয়ঙ্কর সুন্দর রূপবান। এত ঝড়ঝাপটা যাদের আলাদা করতে পারেনি তাদের গল্প ভালোবাসতে যে রূপটা জরুরি নয় তা প্রমাণ করে দিয়েছে যারা তাদের গল্প। শুনেছ তোমরা সেই গল্প, যে গল্পের নাম রূপবানের শ্যামবতী?